আমি বারবার গাড়িতে বসে তখনের কথাগুলো ভাবছি। আসলে তখন কোনো উত্তর আমার মুখে আসছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দীপ্তর এমন সারপ্রাইজ আমি হতভম্ব হয়ে গেছিলাম। তাই কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দীপ্ত এক মনে গাড়ি চালাচ্ছে, অথচ আমি যে কতক্ষণ ধরে তার দিকে তাকিয়ে আছি সেটা সে লক্ষ্যই করছে না। উফ, একবার আমার দিকে তাকালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? হঠাৎ দীপ্ত গাড়িটা কষে ব্রেক করে। আমি সামনে তাকিয়ে দেখি বাড়িতে চলে এসেছি। আমি গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়াই। দীপ্ত চুপচাপ বের হয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। শুনুন। আসলে সরি, আমার ভাবার জন্য একটু টাইম দরকার। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই কি করব বুঝতে পারছিলাম না। দীপ্ত আমার কাছে এগিয়ে এসে গাড়ির সাথে চেপে ধরে আর দুইটা হাত কোমরে রাখে। শক্ত করে চেপে ধরে আমাকে। আমি দুটো চোখ বন্ধ করে ফেলি। উনি আমাকে টাচ করলে এমন কেন হয়? আমার মনে হয় স্পর্শটা অনেক পরিচিত। সারা শরীরে কেন এমন শিহরণ খেলেছে আমার? ইউ নো হোয়াট, আমি একটুও রাগ করিনি। ভালো তোমায় আমাকেই বাসতে হবে। দীপ্ত চৌধুরীকে না বলার সাধ্য কারণ নেই। তোমার যত টাইম প্রয়োজন নিতে পারো, কিন্তু ভালো আমাকেই বাসতে হবে। আমি চোখ দুটো বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছি। আন্ডারস্টুড? গুড। অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে ঘুমাও। গুড নাইট। দীপ্ত আমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে, আমার কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দেয়। আমি দু চোখ বন্ধ করে ফেলি। অদ্ভুত ব্যাপার, এখন আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি ফ্রিজের ভিতরে ঢুকে আছি। হাত পাও নাড়াতে পারছি না। দীপ্ত আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, আর আমিও ধীরে ধীরে নিজের রুমের দিকে যেতে থাকি। আমি রুমে গিয়ে ডোর লক করে বিছানায় শুয়ে পড়ি। আমার ব্রেনে একসাথে অনেক কিছু চলছে। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। তাই আমি ঘুমিয়ে পড়ি, কারণ আমার রেস্টের প্রয়োজন। এদিকে কেউ আমার প্রত্যেকটার মুভমেন্টের দিকে লক্ষ্য রাখছে আর হিংসায় জ্বলে যাচ্ছে, সেটা আমার অজানা। ইউ স্টুপিড গার্ল, তাহিকে তোকে আমি কখনোই পেতে দিব না। তাহি শুধুই আমার। ওর জন্য আমি আমার সবগুলো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চলে এসেছি। ওকে আমি কখনোই অন্য কারো হতে দিব না। পরের দিন সকালে নাস্তার পর আমি নীলার রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কেউ এসে আমার সামনে দাঁড়ায়। আমি বুঝতে পারি এটা কে হতে পারে, কিন্তু মুখের দিকে তাকিয়ে বুঝতে পারি না, এটা দীপ্ত নয়। হাই, আমি রিহান। তো আমি কি করব? তোমার নাম কি? আমি যাত্রার কাছে নিজের নাম বলি না, সরে যান। এত ভাব কেন সুন্দরী? তাহিদের থেকেও আমাদের বিজনেস অনেক বড়। তাহিরের যত টাকা আছে তার চেয়ে আমার টাকা বেশি আছে। কার কত টাকা আছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি সরুন, আমাকে যেতে হবে। উহ, এত অহংকার কেন সুন্দরী? তুমি জানো এই রেহান চৌধুরীকে দেখেই মেয়েরা ফিদা হয়ে যায়। হোয়াট দ্য হেল, হোয়াই ইউ আর লাঞ্চিং? আপনার চেহারাটা আয়না একবারও দেখেছেন? পাক্কা হনুমানের মতো মুখ, আর ওনার উপর কি না মেয়েরা ফিদা হয়। হাউ ফানি। ও মারিয়া, তোমাকেই খুঁজছিলাম। আমার সাথে চলো, একটু কথা আছে। চোখ আগুন করে আছে দীপ্ত। আমি এই মানুষটাকে দেখে হাসা অফ করে দিলাম। পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি। কি হলো, চলো। দীপ্ত আমার হাত ধরে টেনে নিয়ে যায়। উহ, এই তাহিদ প্রতিবার আমার কাজের মধ্যে ঢুকে পড়ে। চাচাতো ভাই না হলে ওকে এতক্ষণ পৃথিবী থেকে সরিয়ে দিতাম। তাহিদ চৌধুরী, তোর একটা বন্দোবস্ত করতেই হবে। এমনভাবে করব যাতে সাপও মরে আর লাঠি কার সেটাও কেউ বুঝতে না পারে, আর সেটা সুযোগ পেলেই করব। দীপ্ত আমাকে রুমে নিয়ে গিয়ে ধারাম করে দরজাটা লক করে দেয়। এক ধাক্কায় বিছানায় ফেলে দেয়, তারপর আমার উপরে উঠে বসে। তোমার সাহস কিভাবে হয় অন্য কারোর সাথে কথা বলার, তাও এত হেসে হেসে? দীপ্ত হাত দুটো চেপে ধরে আমার উপর ঝুঁকে পড়ে। আসলে কি? উনি আমার সাথে কথা বলতে এসেছিলেন। আমি যেতে চাইলেও যেতে দিচ্ছিলেন না। শোন, ওই লুচ্চাটার কাছ থেকে দূরে থাকবি। আর শুধু ও না, অন্য কোনো ছেলের ধারের কাছেও যেন না দেখতে পাই। ইউ আর অনলি মাইন, গট ইট? ইউ বিলংস টু দীপ্ত চৌধুরী, আন্ডারস্টুড? আমি বুঝতে পারলাম ও ভয় পেয়ে গেছে, তাই রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম। কিন্তু মারিয়াকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে মেজাজটা এত বিগড়ে আছে, কিছুতেই শান্ত হতে চাইছে না। আমি নিচে মারিয়ার তুলার মতো নরম শরীরের অস্তিত্ব বুঝতে পারলাম। উফ, এত সফট কেন মনে হচ্ছে? একটা তুলোর বস্তা, মনে হচ্ছে আমি তুলোর বস্তার উপর শুয়ে আছি।
আমি দেখলাম দীপ্ত কিছু ভাবছে, কিন্তু সে যে আমার গায়ের উপর শুয়ে আছে এটা আমার খুব অস্বস্তি হচ্ছে। অদ্ভুত একটা শিহরণ খেলে যাচ্ছে শরীরে, কিন্তু ওনার শরীর এত শক্ত কেন? মনে হচ্ছে আস্ত পাথর। এদিকে আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি এবার ওর চোখের দিকে তাকালাম। মায়াবী চোখেও আমার দিকেই তাকিয়ে আছে। আমি অবাক হয়ে দেখলাম, এত মায়াবী কারোর চোখ হতে পারে? এত সুন্দর কেন চোখ দুটো? দীপ্ত আমার চোখে একটা কিস করে, আর আমি চোখ বন্ধ করে পড়ে থাকি। আমি যেন নড়াচড়া করাই ভুলে গেছি। আরও অদ্ভুত ব্যাপার হলো, দীপ্ত এত কিছু করে আমার সাথে, কিন্তু আমি কিছুই বলি না। কেন জানি দীপ্তর দিকে তাকিয়ে কিছুই বলতে পারি না। দীপ্ত এভাবে অন্য চোখটায়ও একটা চুমু দেয়, এরপর সে আমার গায়ের উপরে দিয়ে উঠে যায়। আমি যেন এতক্ষণে প্রাণ ফিরে পেলাম। আমি হাঁপ ছেড়ে বাঁচি। দীপ্ত খাটের এক কোনায় বসে বসে ফোন টিপছে। আমার ইচ্ছে হচ্ছে দীপ্তকে খুব কথা শুনিয়ে দিই। কোন অধিকারে দীপ্ত এসব করে আমার সাথে? কিন্তু কিছুই বলতে পারি না। আমি চুপচাপ শুয়ে থাকি। শোনো, বিকালে রেডি থেকো। আমি কিছু না বলে উঠে যাই। দীপ্ত জানে আমি রেডি হব। আমাকে দীপ্তর ডাকে সাড়া দিতেই হবে। দীপ্ত আমার সাথে এত কিছু করে, কিন্তু আমি কিছুই বলতে পারি না, কারণ আমিও দীপ্তকে মনে মনে পছন্দ করি। কিন্তু আমি বোকা মেয়েটা তা জানি না। দীপ্ত আজকে একটা বিশেষ জায়গায় যাবে আমাকে নিয়ে। সুন্দর একটা সে প্ল্যান করেছে আমার মনে হলো। বিকেলে আমি রেডি হয়ে নিলাম। নীল একটা জামা পরেছে মারিয়া, আর মাথায় নীল হিজাব। সে তো এমনিতেই যথেষ্ট রূপবতী, তাই দেখতে খুব সুন্দর লাগছে তাকে। আমি নিচে গিয়ে দেখি দীপ্ত দাঁড়ানো আছে, কালো প্যান্ট সাথে সাদা শার্ট ইন করা, এর ওপরে ব্লেজার, এক হাতে ঘড়ি, অন্য হাতে সানগ্লাস। তাকে দেখতে পুরো জেন্টলম্যানদের মতো লাগছে। আমি হাঁ করে তাকিয়ে দেখছি। কি ম্যাম, এভাবে কি দেখছেন? না, কিছু না। আমি পুরোটা আপনার, যত ইচ্ছা দেখতে পারেন। দীপ্তর কথাটা আমার লজ্জাকে আরো বাড়িয়ে তোলে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। চলো গাড়িতে বসো। মারিয়া গাড়িতে উঠে বসে পড়ে। উফ, তোমাকে কতবার বলবো গাড়িতে উঠলে সিট বেল্ট বেঁধে নিতে হয়, একবারও আমার কথা শোনো না। দেখি বলে আমি নিজেই মারিয়ার সিট বেল্টটা বেঁধে দিলাম। আমি কেন জানি চাইলাম দীপ্ত নিজেই বেঁধে দিক, তাই আমি ইচ্ছে করে সিট বেল্ট বাঁধিনি। দীপ্ত গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যাবার পর গাড়ি থেমে যায়। কি হলো? কিছুই বুঝতে পারছি না। বের হয়ে দেখি দীপ্ত গাড়ি থেকে বের হয়ে অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট নিল না। স্টুপিড কার মোমেন্টটাই পাঞ্চার করে দিল। থাক, চলুন হেঁটে হেঁটেই যাই। আর ইউ শিওর? হাঁটতে আমি বেশ পছন্দ করি। ওকে চলো। দুজনে একসাথে হাঁটা শুরু করি। দীপ্ত এক হাত দিয়ে আমার হাতটা ধরে রাখে শক্ত করে। এভাবে আমরা হাঁটছিলাম। আমি অবাক হয়ে ওকে দেখছি। শেষ বিকেলের রোদটা দীপ্তর মুখে পড়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে আমার কাছে ওকে। আমার ইচ্ছে হচ্ছে সারা জীবন এভাবেই তাকিয়ে থাকতে। একবার দীপ্তর গালটা ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। আচ্ছা, ওর গালটা একবার ছুঁয়ে দিলে কি রেখে যাবে? কিন্তু আমরা যে দুষ্টুমি করতে করতে মাঝ রাস্তায় এসে পড়েছি সেটা লক্ষ্য করিনি। হঠাৎ আমি দেখি অনেক স্পিডে একটা গাড়ি আসছে আমাদের থেকে কয়েক গজ দূরে। আমি মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেই, আর গাড়িটা সোজা আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি রাস্তার পাশে ছিটকে পড়ে যাই। আমি উঠেই দীপ্তর কাছে দৌড়ে যাই। রক্তে দীপ্তর সাদা শার্টটা লাল বর্ণ ধারণ করেছে। আমি ওর মাথাটা কোলে তুলে নিই, আর আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আয় পাগলি, কাঁদছ কেন? আমার কিচ্ছু হবে না, তুমি কেঁদো না প্লিজ। তোমাকে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দীপ্ত চেষ্টা করে হাতটা উঠিয়ে আমার চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, পারে না। তার আগেই চোখ দুটো বন্ধ হয়ে যায় ওর। আমি যেন স্তব্ধ হয়ে গেছি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমি দীপ্তর মাথাটা বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করি। কি একটা নির্মম খেলা চলছে এখানে নিয়তির সাথে। জগৎ সংসার এত বিচিত্র কেন? যে মানুষটা 2 মিনিট আগেও এত হাসি খুশি ছিল, এখন সে নিস্তব্ধ হয়ে রাস্তার মাঝে পড়ে রয়েছে। আমি রাস্তার মাঝে বসে আছি, কোলে দীপ্তর মাথা। কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কেউ ভিডিও করতে ব্যস্ত, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখছে। এটাই হচ্ছে আমাদের দেশের তথাকথিত ভদ্র সম্প্রদায়। মানুষের বিপদে দাঁড়িয়ে ভিডিও করা আর তামাশা করা যাদের কাজ। হঠাৎ একটা অটোরিকশা চালক ভিড় ঠেলে এগিয়ে এলো। আর কত নাটক দেখবেন? একটা মানুষ মাঝ রাস্তায় পড়ে মারা গেলেও আপনারা ভদ্র সমাজের দাবিদাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন। এছাড়া কি করতে পারেন আপনারা? একটা মানুষ পড়ে আছে, তাকে সাহায্য করবেন না,
তা না করে মজা দেখছেন, চলে যান সবাই এখান থেকে। তার কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ কেউ চলে গেল। লোকটা এগিয়ে এসে দীপ্তকে তুলতে গিয়েও পারল না। ভিড়ের মাঝ থেকে আরও কিছু লোক এগিয়ে এসে দীপ্তকে অটোতে ওঠালো। আমি দীপ্তের মাথাটা নিজের কোলে নিয়ে নিলাম। আমার চোখ থেকে অজস্র ধারায় পানি পড়ছে, কিছুতেই চোখের অশ্রু বাদ মানছে না আমার। মানুষটা আমাকে বাঁচিয়ে নিজে বিপদে পড়েছে। আমি কিছুই ভাবতে পারছি না। আমার চোখের পানিতে হিজাবে অনেকটাই ভিজে গেছে। দীপ্তর হসপিটালে পৌঁছানোর পর বেডে করে ওটিতে নিয়ে যাওয়া হয়। আমি ওটির বাইরে বসে বাড়িতে খবর জানাই। কিছুক্ষণের মাঝে একসাথে তারা ছুটে চলে আসে। মা, কিভাবে হলো এইসব? আমি কেঁদেই চলেছি। আমি সব বলে দিলাম, কিন্তু হাত ধরে হাঁটার কথা বাদ দিয়ে। ইউ স্টুপিড গার্ল, নিশ্চয়ই তোর জন্য তাহির এই অবস্থা হয়েছে। তোকে তো আমি। নীরাভাবে হাতটা ধরে ফেলে। রিয়া, ভুলে যেও না, মারিয়া নীরার বেস্ট ফ্রেন্ড। হাতটা কন্ট্রোলে রাখতে শেখো, যা তার উপরে ওঠানোর ট্রাই করবে না। রিয়ার আগে ফুঁসতে থাকে। উফ, তোরা কি শুরু করেছিস? ফর গুড এসকে এসব বন্ধ কর, তাই এর জন্য দোয়া কর। সবাই চুপচাপ বসে থাকে। আমি কাঁদছি, আর নীরা ও নীলা আমাকে সান্ত্বনা দিচ্ছে। ভাবি, এসব আমার জন্যই হয়েছে। আমি যদি গাড়িটা আগে লক্ষ্য করতাম তাহলে এসব কিছুই হতো না। এতে তোমার কোনো দোষ নেই, এসব উপরওয়ালার ইচ্ছা, নিজেকে দোষী ভেবো না। হ্যাঁ, এতে তোর কোনো দোষ নেই, তুই শান্ত হ। দেখিস ভাইয়ের কিছু হবে না, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবে। এরই মাঝে ডক্টর ওটি রুম থেকে বের হয়। দেখুন, হাতে পায়ে মাথায় 3 জায়গাতে জ্বর পেয়েছে, কিন্তু ওর বডি এত দ্রুত রিকভার হচ্ছে যেটা দেখে আমি অবাক। ও চায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে, তাই ওর ব্রেন সারা দেহকে সিগন্যাল দিচ্ছে। আই থিঙ্ক আগামী 24 ঘন্টার মাঝে ওর জ্ঞান ফিরে আসবে। ওহ, আল্লাহ রাবুল আলমিনের অশেষ শুক্রিয়া। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ডক্টর। ইটস মাই ডিউটি, এক্সকিউজ মি প্লিজ। আন্টি, আন্টি প্লিজ, আমি আপনার সাথে থাকবো। আমার জন্যই এসব হয়েছে। না আন্টি, আমি এখানেই থাকবো। ইস, ঢং দেখে আর বাঁচি না, যেন তাহি ওর স্বামী। আজাইরা মেয়ে একটা। এরপর একে একে সবাই বাড়ি চলে যায়। আমি আর দীপ্তর মা বসে আছি কেবিনের বাইরে। রাতটা ওভাবেই কেটে যায়। দীপ্তর জ্ঞান ফিরছে না। ভোর 3টার দিকে আমি বারবার জানালার কাছে দাঁড়িয়ে দেখছি এই বুঝি জ্ঞান ফিরে এলো। কিন্তু দীপ্তর গভীর ঘুমে মগ্ন। তার হাসি খুশি চেহারাটা দেখে বড্ড মলিন লাগছে, নাক মুখ শুকিয়ে গেছে। রাতে দীপ্তর মা পাশের কেবিনে শুয়ে পড়ছে, কিন্তু আমার ঘুম আসছে না। তাই গিয়ে দীপ্তর কেবিনের বাইরে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমি দীপ্তকে চোখ খুলতে দেখে দৌড়ে রুমে যাই। দীপ্ত উঠতে চেষ্টা করে কিন্তু পারে না। আমি গিয়ে ওর পিঠের নিচে একটা বালিশ দিয়ে ওকে বসতে সাহায্য করি। কেন তখন আমাকে বাঁচাতে গেলেন আপনি? আমি মরলে কি এমন ক্ষতি হতো? কেন নিজের জীবন বাঁচি রেখে আমাকে বাঁচাতে গেলেন? কেন? চুপ, একদম চুপ। সবেমাত্র আমার জ্ঞান ফিরেছে আর প্রশ্ন শুরু। কোথায় খুশিতে এসে জড়িয়ে ধরবে বাংলা মুভির মতো, তারপর বলবে ওগো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তা না করে আমাকে উকিলের মতো প্রশ্ন করেই যাচ্ছ। আমি চুপচাপ উঠতে নিলাম, তখনই কোথায় যাচ্ছ? আন্টিকে জানিয়ে আসি। থাক, দরকার নেই। মা ঘুমাচ্ছে, ঘুমাতে দাও। তুমি এখানে এসে বসো আমার পাশে। আমি চুপচাপ দীপ্তর পাশে বসে পড়ি। এখন শরীর কেমন লাগছে? সারা শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, এর বেশি বলতে পারছি না। আমার জন্য আপনার এসব হলো? কি দরকার ছিল আমাকে বাঁচানোর? চুপ, একদম চুপ। কতক্ষণ পর পর সেম গান রিপিট করছো। আমি কোনো এক্সপ্লেনেশন দিতে বাধ্য নই, ওকে? দীপ্ত কখনো কাউকে এক্সপ্লেনেশন দেয় না। আর হ্যাঁ, তোমার জন্য সব করতে পারি,
এটা কিছুই না। দীপ্তের ভালোবাসা এরকমই, নিজের ভালোবাসার মানুষকে কিচ্ছু হতে দিবে না। হাত পা ব্যান্ডেজ করা, তারপরেও মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে, আস্ত ডেভিল একটা। কিন্তু ওর কথাগুলো শুনতে ভালো লাগছে। সত্যি কি আমাকে এত ভালোবাসে? কি ভাবছো? না, কিছু না। আমার মাথাটা একটু টিপে দিবে? প্রচণ্ড যন্ত্রণা করছে। আচ্ছা। আর শোনো, মাথা টিপতে টিপতে আবার গলাটা টিপে দিও না, তাহলে কিন্তু আমি সোজা উপরে। এটা কেমন কথা? আচ্ছা শোনো, তোমাকে একটা জোকস শোনাই। এক লোক নিজের ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ওনার কি প্রবলেম? সাপে কামড় দিলে সেই জায়গার কিছুটা উপরে পেতে দিতে হয়, আপনি দিয়েছেন? তারপর ডাক্তার বেহুশ। তো কেমন লাগলো জোকসটা বলো? ভেরি ব্যাড জোকস। আপনি চুপচাপ শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। দীপ্ত চুপচাপ শুয়ে পড়ে। আমি ধীরে ধীরে ওর মাথা টিপে দিই আর দীপ্তর চুলগুলো টেনে দিই। এই জিনিসটা দীপ্তর খুব পছন্দের। এভাবে কিছুক্ষণ চলার পর উভয় ঘুমিয়ে যাই। সকাল 7টায় উঠে নিজেকে দীপ্তর বুকে আবিষ্কার করি। আমি নিজেই দীপ্তকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছি। এটা দেখে খুব লজ্জা পাই। চোখ খুলে দেখি মারি আমার পাশে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে সে ভীষণ লজ্জা পেয়েছে। আমি এক হাত দিয়ে ওকে বুকের মাঝে টেনে নেই। ও, কি করছেন এটা? প্লিজ নড়বে না, আই ফিল বেটার। মারিয়া চুপচাপ ওভাবেই শুয়ে থাকে। আমি দীপ্তর প্রতিটা স্পন্দন ভালোভাবে শুনতে পারছি। আমি কান লাগিয়ে গোনার চেষ্টা করলাম। 1, 2, 3, 4। এভাবেই 2 দিন হসপিটালে থাকার পর দীপ্তকে বাসায় নিয়ে আসা হয়েছে। আমি সারাক্ষণ ওর পিছনে পড়ে থাকি। দীপ্তর খাওয়া, ঘুম সব কিছু দেখাশোনার দায়িত্ব আমি নিয়েছি। আর এদিকে নীলার বাবা ছেলেপক্ষের সাথে কথা বলে বিয়ের ডেট 7 দিন পিছিয়ে নিয়েছে। দীপ্তও এখন অনেকটাই সুস্থ, কিন্তু হাঁটতে একটু অসুবিধা হয়। আমি নিয়ম করে ওকে হাত ধরে হাঁটাই। আসতে পারি? কি করছেন? ভিডিও কলে একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। এখন অফিসের কিছু কাজ করা বাকি। সব কাজ পরে হবে, আগে স্যুপটা খেয়ে নিন। আমার না খেতে ইচ্ছে করছে না। কোনো বাহানা নয়, চুপচাপ স্যুপটা খেয়ে শেষ করুন। এক শর্তে খেতে পারি। কি? আমাকে খাইয়ে দিতে হবে। আচ্ছা, হাঁ করুন। দীপ্ত হাঁ করে আর আমি ওকে চামচ দিয়ে খাইয়ে দিই। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। কালো জামা, কালো প্লাজো আর কালো জর্জেটের ওড়না, চুলগুলো এক সাইডে করে রাখা, সব মিলিয়ে বেশ না ভয়ঙ্কর সুন্দরী লাগছে তাকে। কি দেখছেন অমন করে? তুমি খেয়েছো? আমি পরে খেয়ে নেব, আপনি আগে খেয়ে নিন। না, তুমি আমার সাথে খাবে। না, আপনি আগে খেয়ে নিন। চুপচাপ আমার সাথে খেয়ে নে, না হলে অনেক খারাপ হবে কিন্তু। আমি একটা কথা দুবার রিপিট করি না। আমি নিজেও খেতে থাকি, দীপ্তকেও খাইয়ে দিতে থাকি। খাওয়া শেষ হলে আমি রুম থেকে বের হব, তখনই কিছু একটা দেখি বাটিটা হাত থেকে ফেলে দিই। দৌড়ে এসে দীপ্তকে জড়িয়ে ধরি। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওটা আমাকে খেয়ে ফেলবে। মারিয়া শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকের সাথে মিশে যেতে চাইছে। আমি অনুভব করলাম আমার বুকে মারিয়া কাঁপছে। তাই আমি নিজেও হাত দিয়ে মারিয়াকে শক্ত করে বুকের সাথে চেপে ধরি। ওকে শান্ত করার জন্য মাথায় হাত বুলিয়ে দিই। ওটা কোনটা? আমাকে নিয়ে চলো ওখানে। মারি আমার হাত ধরে সেখানে নিয়ে যাই। কই, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে ভালো করে দেখুন, এইটা। হাসছেন কেন? এই তেলাপোকা তোমাকে মেরে ফেলবে? লাইক সিরিয়াসলি? তুমি কি একটা বাচ্চা? হঠাৎ ওটা উড়ে এসে মারিয়ার গায়ে পড়ে, আর মারিয়া ভয় শক্ত করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঢুকে যেতে চাই। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। এরপর মারিয়ার কোমরে এক হাত গুজে অন্য হাত দিয়ে মারিয়ার থুতনিটা উপরে তুলি। উফ, মেয়েটার শরীরটা তো নরম কেন! ইচ্ছে হচ্ছে ওকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে থাকি সবসময়। মারিয়া ভয় কাঁপছে,
সে চোখ বন্ধ করে আছে। আমি ধীরে ধীরে ওর কাঁপতে থাকা ঠোঁট দুটোর মাঝে নিজের ঠোঁট পুড়ে দেই আর ওর স্বাদ নিতে থাকি। এদিকে আমার মনে হচ্ছে হাত পা জমে যাচ্ছে, আমি যেন কোনো বরফের দেশে দাঁড়িয়ে আছি। আমার কোমরে দীপ্তর হাত অনুভব করছি। আমি তার হাত দিয়ে দীপ্তর শার্ট খামচে ধরে হালকা হালকা রেসপন্স করছি নিজের অজান্তেই। এভাবেই প্রায় 5 মিনিট কেটে গেছে, কেউ কাউকে ছাড়ার নাম নেই। এদিকে দরজাটা খোলা, সেটা কেউ দেখিনি। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের সোনালি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।